রাত গভীর হলে জঙ্গল কখনো নীরব থাকে না, বিশেষ করে যদি সেই জঙ্গল হয় সুন্দরবন। এখানে নদীর জল শুধু ঢেউ তোলে না, এখানে বাতাস শুধু পাতার সঙ্গে কথা বলে না, এখানে মানুষের মতো করে কেউ আপন নাম ধরে ডাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? যে গলায় ডাক আসে সে গলা হয় সেই মানুষটার যাকে আপনি বহু আগেই হারিয়েছেন। আজকের গল্প সুন্দরবনের ডাকে সাড়া দিলে আর ফেরা হয় না, একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। ভুল করেও এই গল্প শোনার সময় কারু ডাক শুনে পিছনে তাকাবেন না। চলুন শুরু করা যাক। সুন্দরবনের জল নীরব থাকে না, দিনের আলোতেও না। রোদ পড়লে জলের গায়ে যে ঝিলিক ওঠে তার নিচে লুকিয়ে থাকে আর একটা স্রোত, অদৃশ্য, ধীর, অথচ সতর্ক। কাদা আর নোনা জলের গন্ধে ভেজা হাওয়া তখনও যেন কানে কানে যেন কিছু বলতে চায়। কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। সূর্য ডোবার পর ম্যানগ্রোভের ছায়াগুলো লম্বা হয়ে জলের ওপর ঝুঁকে পড়ে। জোয়ার এলে গাছের শিকড়ে ধাক্কা খায় জল, শব্দ হয়, কিন্তু সে শব্দ ঢেউয়ের নয়। মনে হয় কেউ হেঁটে যাচ্ছে, ধীরে, সাবধানে, যেন জানে কেউ শুনছে। রাতে সুন্দরবনের নীরবতার শব্দ হয়ে ওঠে। পাতার মর্মর নয়, ঝিঝি পোকার ডাক নয়, পাখির কণ্ঠ নয়। শোনা যায় ডাক, দূর থেকে ভেসে আসে, এই এই যে কেউ আছো। স্বরে ক্লান্তি, অনুনয়। কখনো আবার স্বরটা খুব চেনা লাগে, মায়ের মতো, বন্ধুর মতো, নিজের নাম জানে এমন কারো মতো। কিন্তু তাকিয়ে দেখার সাহস হয় না, কারণ এই জঙ্গলে সবাই জানে যে ডাক দেয় সে কখনো ঠিক মানুষ হয় না। ডাকটা কখনো জলের উপর দিয়ে ভেসে আসে, কখনো কাদা চরে আটকে থাকা নৌকোর দিক থেকে, আবার কখনো মনে হয় ডাকটা আসছে নিজের মাথার ভেতর থেকেই। একবার শুনলে আর ভুল করা যায় না, দ্বিতীয়বার শুনলেই পা আপনিই এগিয়ে যায়, আর তৃতীয়বার কেউ আর ফেরে না। জেলেপাড়ার লোকেরা তাই সন্ধ্যার পর দরজা বন্ধ করে দেয়। নৌকো বাঁধা থাকে গাছের গুড়িতে, লণ্ঠন নিভিয়ে রাখা হয় তাড়াতাড়ি, কারণ সুন্দরবনের জল সব দেখে, সব মনে রাখে। আর রাতে সে ডাক দেয় শুধু তাদেরই যাদের নিয়ে যাওয়ার সময় এসে গেছে। আমার নাম নিলয় মণ্ডল। জন্ম থেকে সুন্দরবনের প্রান্তেই বড় হয়েছি, গোসাবার কাছের এক ছোট নামহীন গ্রামে। মানচিত্রে যার আলাদা করে কোনো চিহ্ন নেই, কিন্তু জঙ্গলের কাছে থাকার জন্য যে গ্রামকে সবাই চেনে। আমাদের বাড়ির পেছনেই নদী, জোয়ার এলে উঠোনে নোনা জলের গন্ধ ভেসে আসত। ভাটার সময় কাদায় ফেটে যেত মাটি। ছোটবেলায় সেই কাদায় পা ডুবিয়ে হেঁটেছি, কাঁকড়া ধরেছি, আর দূরের জঙ্গলটার দিকে তাকিয়ে ভেবেছি ওটা বুঝি আমাদেরই একটা অংশ। আমার বাবা মাছ ধরতেন, দাদু মাছ ধরতেন, সেই মতো আমিও ধরতাম। এটা পেশা ছিল না, ছিল রক্তে মেশানো অভ্যাস। ভোরের কুয়াশায় নৌকো ঠেলা, জালের ভেজা গন্ধ, আর সন্ধেবেলা ঘরে ফেরা, এই নিয়মেই কেটে গেছে আমাদের জীবন। কিন্তু আমাদের গ্রামে একটা কথা চালু ছিল, ঠিক কথা না, সতর্কবার্তা। বাঘের চেয়েও ভয়ানক কিছু আছে এই জঙ্গলে। সে ডাক দেয়। শুনতাম পাড়ার বুড়োদের মুখে, রাতের বেলা লণ্ঠনের আলো নিভে গেলে। কেউ কেউ বলতো ডাকটা নাকি মানুষের গলার মতো, কেউ বলতো নিজের আপনজনের নাম ধরে ডাকে, আবার কেউ কেউ ফিসফিস করে বলতো ডাকটা শুনলে বুকের ভেতর কেমন খালি হয়ে যায়। আমি ছোটবেলায় হেসে উড়িয়ে দিয়েছি, কারণ ডাক তো মানুষই দেয়, জঙ্গল কি করে ডাক দেবে। আমার কাছে তখন ভয় মানে ছিল বাঘ, কুমির, হঠাৎ ঝড়। কিন্তু একটা অদৃশ্য ডাক, সে তো গল্পের জিনিস, রাতের ভয় দেখানো কথা। দাদু অবশ্য হাসতেন না, তিনি শুধু বলতেন, সব শব্দ কানে শোনা যায় না নিলয়, কিছু ডাক আগে মনে পৌঁছয়। তখন কথাটার মানে বুঝিনি, আজ বুঝি সেদিন আমি ভুল ছিলাম। কারণ সুন্দরবনের ডাক মানুষের মতো শোনালেও সে মানুষ নয়। সে নাম জানে, সে পথ চেনে, আর একবার যদি তোমার কানে ঢুকে পড়ে তোমাকে আর ছাড়ে না। এ কথা আমি জানতাম না,
সেই বছর বর্ষা একটু আগেই নেমেছিল। আষাঢ় শেষ হতে না হতেই আকাশ যেন ফেটে পড়েছিল। দিনের পর দিন বৃষ্টি, থামার নাম নেই। নদীর জল বেড়ে গিয়ে খাঁড়িগুলো ভরে উঠেছে। চেনা পথ অচেনা হয়ে গেছে। কাদামাটির গন্ধে বাতাস ভারী, আর জলের রং বদলে গিয়ে হয়েছে গাঢ় কালচে। ইলিশের সময়। এই সময়টা আমাদের কাছে উৎসবের মতো। জল যত বাড়ে, ইলিশ তত ভেতরে ঢোকে। ঝুঁকি আছে জানতাম, তবু লোভটা আরও বড় ছিল। সংসার চলে এই মাছেই। আমি, আমার বন্ধু রতন আর বড় কাকু হরিদাস ৩ জন মিলে নৌকা নামালাম। নৌকোটা ছিল পুরনো কিন্তু বিশ্বাসযোগ্য। কাঠের গায়ে লেগে থাকা শ্যাওলা আর দড়ির গিঁটগুলো আমি চোখ বন্ধ করেও চিনতে পারতাম। রতন বৈঠা ধরল, আমি জাল গোছাতে লাগলাম। হরিদাস কাকু নৌকার মাথায় বসে চারপাশটা দেখছিল, চুপচাপ, অস্বস্তিকর চুপচাপ। জঙ্গলের ভেতর ঢুকতেই আলো বদলে গেল। দিন থাকলেও মনে হচ্ছিল সন্ধে নেমে আসছে। ম্যানগ্রোভ গাছগুলোর শিকড় জলের ভেতর থেকে বেরিয়ে এসে যেন ফাঁদ পেতেছে। কোথাও পাখি ডাকছে না, শুধু দূরে দূরে জলের চাপা শব্দ। হঠাৎ হরিদাস কাকু বলেছিল, সূর্য ডোবার আগে জাল তুলবি, এই জঙ্গলে রাত থাকা ভালো নয়। তার গলায় আদেশ ছিল না, ছিল অভিজ্ঞতার ভার। আমি আর রতন একসঙ্গে মাথা নাড়লাম। কথাটা কানে ঢুকল ঠিকই, কিন্তু মনে বসল না। তখনও বিশ্বাস করতাম আমরা জঙ্গল চিনি। জাল ফেললাম খাড়ির মোহনায়। জল স্রোতে টান দিচ্ছিল। ইলিশ উঠছে বুঝে মনটা খুশিতে ভরে গেল। একবার জাল তুলতে গিয়ে দেখি রূপলি ঝিলিক। আরও একটু থাকলে আরও উঠবে, এই ভেবেই দেরি করলাম। আকাশটা কখন যে ধূসর থেকে কালচে হয়ে গেল খেয়ালই করিনি। হঠাৎ রতন বলল, দাদা, সূর্যটা আর দেখা যাচ্ছে না। আমি মাথা তুলে তাকালাম। জঙ্গলের মাথার ওপর সূর্য নেই, আলো নেই, শুধু একটা অদ্ভুত নীলচে অন্ধকার নামছে চারদিক থেকে। বাতাস থমকে গেছে, জলটাও যেন আর নড়ছে না। হরিদাস কাকু কিছু বললেন না, তিনি শুধু লণ্ঠনটা ধরলেন, কিন্তু জ্বালালেন না। ঠিক তখনই বুঝলাম, জাল তুলতে দেরি হয়ে গেছে। সূর্য ডুবে গেলে সুন্দরবন হঠাৎ বদলে যায়, ধীরে নয়, এক ঝটকায়। দিনের সব পরিচিত শব্দ, পাখির ডানা ঝাপটানো, জলের স্বাভাবিক ছলাচ্ছল, দূরের মানুষের গলার আওয়াজ হঠাৎ যেন কেউ একসঙ্গে বন্ধ করে দেয়। এক মুহূর্তের জন্য এমন এক নীরবতা নামে, যেটা কানে নয়, বুকে লাগে। তারপর একে একে আসে অন্য শব্দগুলো। ঢপ ঢপ। জলের ভেতর কিছু ভারী পড়ছে, কিন্তু ঢেউ উঠছে না। দূরে কোথাও একটা গাছ ভাঙার আওয়াজ, মনে হয় কেউ ইচ্ছে করে ভাঙছে, ধীরে, নিশ্চিন্ত হাতে। আর তারপর হাঁটার শব্দ, স্পষ্ট, হিসেব করা পায়ের শব্দ। কাদার ভেতর পা পড়লে যেমন চপ করে আওয়াজ হয়, ঠিক তেমনই। এক জোড়া নয়, দুটো নয়, মনে হয় একাধিক মানুষ হাঁটছে। অথচ আশেপাশে কেউ নেই। নৌকার চারদিকে অন্ধকার, লণ্ঠন জ্বালানো হয়নি। জলের ওপর শুধু আকাশের কালচে ছায়া, আর তার মধ্যে দাঁড়িয়ে থাকা গাছের শিকড়গুলো মানুষের পায়ের মতো। রতন আমার দিকে ঝুঁকে ফিসফিস করে বলেছিল, শুনছিস? ওর গলা কাঁপছিল, ভয়ের থেকেও যেন বিস্ময়ে বেশি। আমি উত্তর দিইনি, কারণ আমি শুনছিলাম। শুধু শুনছিলাম না, গুনছিলাম। পায়ের শব্দ নৌকার চারদিকে ঘুরছে, কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো একেবারে কাছে, এত কাছে যে মনে হচ্ছিল নৌকার গায়ে হাত রেখে দাঁড়িয়ে আছে কেউ। হরিদাস কাকু নড়লেন না, তিনি চোখ বন্ধ করে বসেছিলেন। ঠোঁট নড়ছিল, কি বলছিলেন বুঝতে পারিনি। হঠাৎ জলের ভেতর থেকে একটা আওয়াজ উঠল, দম ছাড়ার শব্দের মতো, কিন্তু সেটা কোনো পশুর নয়, ঠিক মানুষের মতো। আমার বুকের ভেতর তখন একটাই কথা ঘুরছিল, দিনের বেলা এই জঙ্গলকে আমি চিনি, কিন্তু রাতের এই সুন্দরবনকে নয়। আর তখনই বুঝলাম, সুন্দরবনে রাতে শুধু অন্ধকার হয় না, রাতে কিছু জেগে ওঠে। রতন আবার ফিসফিস করে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই
নৌকার ঠিক পাশ থেকে খুব স্পষ্ট করে কেউ হাঁটার শব্দ থামালো, আর সেই থামাটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। প্রথম ডাকটা এসেছিল খুব পরিচিত গলায়, নিলয়। আমি চমকে উঠেছিলাম। শুধু চমকায়নি, শরীরটা কেঁপে উঠেছিল, ঠিক যেমন কেঁপে ওঠে কেউ হঠাৎ ঠান্ডা জলে পড়লে। নৌকার বৈঠা থেকে হাত ছুটে যাচ্ছিল, বুকের ভেতরটা মুহূর্তে খালি হয়ে গেল। এই ডাক আমি শেষবার শুনেছিলাম প্রায় 10 বছর আগে। মায়ের গলা, ঠিক সেই টান, ঠিক সেইভাবে নামটা ডাকা, শেষের অয়টা একটু টেনে, যেন রাগও আছে আবার মায়াও। এমন করে আর কেউ আমার নাম ডাকে না, ডাকতে পারেও না। আমার মা মারা গিয়েছিলেন নদীতে ডুবে। বর্ষার জল তখনও এমনই ফুলেছিল। আমি তখন ছোট। মা নৌকোয় উঠেছিলেন। কেন উঠেছিলেন ঠিক মনে নেই, শুধু মনে আছে সেদিন সন্ধেবেলা জলের রং কালো হয়ে গিয়েছিল, আর পরদিন সকালে ওর শাড়িটা ভেসে উঠেছিল কাদার ধারে। তারপর আর কখনো না। কিন্তু সেই গলা, আমি ভুল করতে পারি না। নিলয়। এবার ডাকটা একটু কাছে এলো। রতন আমার দিকে তাকিয়ে আছে, চোখ বড় বড়, মুখ ফ্যাকাশে। ও কিছু শোনেনি, ওর কান ওই ডাক ধরেনি, কারণ ডাকটা শুধু আমার জন্যে ছিল। হরিদাস কাকু হঠাৎ ফিসফিস করে বললেন, চোখ তুলিস না। আমি পারিনি। ডাকটা জলের ওপর থেকে আসছিল, নৌকার বাঁ দিকে, যেখানে অন্ধকার সবচেয়ে ঘন, যেখানে শিকড়গুলো জলের ভেতর থেকে উঠে এসে মানুষের হাতের মতো ছড়িয়ে আছে। এখানে আয় রে। মায়ের গলা একটুও বদলায়নি। বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ছিল, মাথার ভেতর যুক্তি চিৎকার করছিল, এটা অসম্ভব। মৃত মানুষ ডাকে না, নদী ডাকতে পারে না। কিন্তু হৃদয় শুনছিল, শুধু হৃদয়। হঠাৎ খুব স্পষ্ট করে মনে পড়ল, মা আমাকে এভাবেই ডাকতেন যখন আমি জলে নামতে চাইতাম। ভয় পেতেন আমার জন্যে। আজও যেন সেই ভয়ই ওর গলায়। নিলয়, ঠান্ডা লাগবে, এখানে আয়। আমার হাত আপনা থেকেই নৌকার ধারে এগোচ্ছিল। জলটা তখন আর জল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ওর কোলে মাথা রাখব। রতন হঠাৎ আমার কবজি চেপে ধরল, নখ ঢুকে গেল মাংসে। দাদা, তুই কি করছিস? ও কাঁদছিল। হরিদাস কাকু তখন প্রথমবার চোখ খুললেন। চোখে ভয় নয়, দুঃখ। তিনি খুব ধীরে বললেন, যারা ডুবে মরে তারা ডাকে না, যারা ডাকে তারা শুধু মনে পড়ার রাস্তা জানে। ডাকটা তখনও থামেনি, বরং আরও নরম হয়ে গিয়েছিল। আর আমি বুঝে গিয়েছিলাম, এই ডাকের সঙ্গে গেলে আর ফেরার দরকার হয় না। হরিদাস কাকু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। নৌকাটা হালকা দুলে উঠল। আমি আর রতন একসঙ্গে তাকালাম ওর দিকে। কাকুর চোখ দুটো কেমন ফাঁকা, যেন অনেক দূরে কোথাও তাকিয়ে আছেন। পলক পড়ছে না। মুখটা ধীরে ধীরে সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপছে। তিনি ফিসফিস করে বললেন, মা। শব্দটা এত আস্তে ছিল যে মনে হলো বাতাসই বুঝি বলে উঠল। কিন্তু আমি শুনলাম, স্পষ্ট শুনলাম। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম কাকুও শুনছেন। নৌকার চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে এলো। জলের ঢপঢপ শব্দ থেমে গেছে, হাঁটার শব্দও নেই, শুধু কাকুর শ্বাসের আওয়াজ, ভাঙা, অসম। হরিদাস কাকু খুব ধীরে নৌকার ধারে এগিয়ে গেলেন। হাতটা বাড়ালেন জলের দিকে, ঠিক যেমন কেউ পরিচিত কাউকে ছুঁতে চায়। তুমি এতদিন কোথায় ছিলে? গলাটা এবার ভেঙে গেল। আমরা জানতাম, পুরো গ্রাম জানত, তার মা মারা গিয়েছিলেন 25 বছর আগে, ঝড়ের রাতে, এই জঙ্গলেই। লাশও পাওয়া যায়নি। রতন কাঁদতে শুরু করল। আমি কাকুর হাত ধরতে গেলাম, কিন্তু দেরি হয়ে যাচ্ছিল, কারণ সেই ডাক এবার আর একটার ছিল না। জঙ্গল আমাদের তিনজনের নামই জানত।
আর রাত তখন সত্যিই শুরু হয়েছে। সুন্দরবনের ডাক একা কাউকে ডাকে না, সে খুব হিসেবি। সে একসঙ্গে অনেকের মনের দরজা খোলে, এক এক করে নয়, একসঙ্গে। যেন দেখে নিতে চায় কার ভেতরে কতটা ফাঁকা জায়গা আছে, কার স্মৃতি সবচেয়ে নরম, কার ক্ষত সবচেয়ে পুরনো। যার ভেতরে সবচেয়ে বেশি অভাব তাকেই সে বেছে নেয়। অভাব মানে শুধু খিদে নয়, অভাব মানে অপূর্ণতা। যাদের কিছু কখনো ঠিক করে বলা হয়নি, যাদের কেউ বিদায় নেয়নি, শুধু হারিয়ে গেছে, যাদের মরে যাওয়াটাও অসম্পূর্ণ থেকে গেছে। সুন্দরবনের ডাক সেই অভাব চিনতে পারে। কারো কাছে সে আসে মায়ের গলায়, কারো কাছে আসে বাবার স্বরে, কারো কাছে আসে এমন এক মানুষের কণ্ঠে যাকে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না জেনেও মন এখনো মানতে চায় না। রাতেই জঙ্গলে কোনো শব্দ হঠাৎ আসে না, সব ডাকের আগে থাকে অপেক্ষা। শব্দ থামে, বাতাস থেমে যায়, জলও যেন ঈশ্বাস ধরে রেখেছে। তারপর ধীরে ধীরে খুলে যায় মনের দরজাগুলো। যে সবচেয়ে আগে এগিয়ে যায় সে সব থেকে বেশি একা। যে প্রশ্ন করে সে তখনও বাঁচতে চায়, আর যে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, চোখ ভিজে যায়, সে ইতিমধ্যেই বাকের অর্ধেক পথ হেঁটে ফেলেছে। এই ডাক কাউকে টেনে নেয় না, সে শুধু সুযোগ দেয়, ফিরে আসার সুযোগ। কিন্তু এই জঙ্গলে ফিরে আসা মানে কি সেটা কেউ ঠিক জানে না। আমরা তখন নৌকার ভেতর দাঁড়িয়ে বুঝেছিলাম, সুন্দরবন শুধু জঙ্গল নয়, সুন্দরবন সে স্মৃতির ভেতর ঢোকার রাস্তা জানে। আর সেই রাতে সে আমাদের সবার দরজায় কড়া নেড়েছিল। হরিদাস কাকু নৌকা থেকে নামতে যাচ্ছিলেন, পাটা নৌকার কিনারায় তুলে দিয়েছেন। কাদা আর জলের মাঝখানে শুধু এক ধাপের ফাঁক। সেই এক ধাপেই যেন সব শেষ হয়ে যায়, এই অনুভূতিটা বুকের ভেতর ছুরি চালিয়ে দিল। আমি চিৎকার করে উঠলাম, কাকু না! আমার নিজের গলাটা যেন আমার ছিল না, ভয়ে ফেটে যাচ্ছিল। রতন পিছন থেকে কাকুর শার্ট আঁকড়ে ধরল, কিন্তু কাকু টেরই পেলেন না। তিনি ধীরে ঘুরে আমার দিকে তাকালেন। সে চোখে তখন আর মানুষ ছিল না, চেনা রাগ, অভিজ্ঞতা, সাবধানতা কিছুই নেই, শুধু একরাশ শূন্যতা আর তার ভেতর গভীর আকুলতা। তিনি বললেন, তোর কাকিমা, সে ডাকছে। গলাটা কাঁপছিল না, বরং অদ্ভুত শান্ত। আমি জানতাম কাকিমার কথা। বছর 10 আগে জ্বরে মারা গিয়েছিলেন। শেষ সময় কাকু মাছ ধরতে গিয়েছিলেন। ফিরতে ফিরতেই সব শেষ। কাকু কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারেননি। ডাকটা আবার ভেসে এলো, এইবার খুব কাছে, নারী কণ্ঠ, নরম, অভিমান মাখা। হরিদাস, আর কত দেরি করবে? কাকুর চোখ ভিজে উঠল। তিনি ফিসফিস করে বললেন, দেখছিস নিলয়, আজ আর একা নই আমি। আমার শরীর জমে গেল, কারণ ওই ডাক আমি শুনিনি, রতনও শোনেনি। এই ডাক শুধু কাকুর জন্য, কারণ সুন্দরবনের এই জঙ্গল জানে কাকে কিভাবে ভাঙতে হয়। আমি শেষ শক্তিটুকু দিয়ে কাকুর কবজি চেপে ধরলাম, কিন্তু বুঝে গেলাম, যাকে ডাক বেছে নেয় তার হাত ধরা খুব কঠিন। আর সেই মুহূর্তে নৌকার তলা থেকে জলটা হঠাৎ নড়ে উঠল। রতন তখন কাঁদছে, ওর কান্নাটা জোরে নয়, ভেতরে ভেঙে পড়ার মতো। 2 হাতে মুখ ঢেকে নৌকার তলায় বসে পড়ল সে। কাঁধ কাঁপছে, শ্বাস এলোমেলো। সে ফিসফিস করে বলল, দাদা, আমার দিদি। শব্দটা শেষ করতে পারল না। আমি তাকিয়ে রইলাম ওর দিকে। বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠল, কারণ আমরা সবাই জানতাম রতনের দিদি আত্মহত্যা করেছিল 3 বছর আগে। শীতের রাত, পুকুরের জল। সকালে দেহটা পাওয়া গিয়েছিল, চুলে কচুরি পানা জড়ানো। রতন তখন থেকে বদলে গিয়েছিল, হাসি কমে গিয়েছিল, রাতে একা থাকত না। কিন্তু সে কখনো কাঁদেনি, আজ কাঁদছে। ও বলছে আমি নাকি দোষী নই। রতনের গলা ভেঙে গেল। বলছে
সব শেষ হয়ে গেছে, আমি যেন ওর কাছে যাই। আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, কোনো গলা নয়, কোনো ডাক নয়, কিন্তু আমি বুঝলাম ডাক বদলাচ্ছে। এই জঙ্গল এক গলায় আটকে থাকে না, যাকে যেমন দরকার সে তেমন গলা নিচ্ছে। কারো কাছে মা, কারো কাছে স্ত্রী, কারো কাছে দিদি। সুন্দরবন, এখানে ডাক এক নয়, অভাব অনুযায়ী রূপ বদলায়। রতন হঠাৎ উঠে দাঁড়াতে চাইছিল, চোখে তখন আলো, ভয় নয় আশা, সবচেয়ে বিপজ্জনক জিনিস। আমি বুঝলাম এটা আর কাকুর একার লড়াই নয়, ডাক এখন নৌকার ভেতরে ঢুকে পড়েছে। আর জ্বালার অভাব সবচেয়ে গভীর, ডাক তার গলায় সবচেয়ে বেশি। আমি জোর করে বৈঠা ধরলাম, হাত দুটো কাঁপছিল, তবু শক্ত করে ধরেছিলাম, কারণ তখন হাত ছেড়ে দেওয়া মানে সব ছেড়ে দেওয়া। নৌকার মাথা ঘোরাতে চেষ্টা করলাম, জঙ্গল থেকে বেরিয়ে খোলা জলের দিকে নেমার চেষ্টা। দাঁত চেপে বৈঠা চালালাম, একবার, দুবার, কিন্তু জলের স্রোত তখন আমাদের বিরুদ্ধে। বর্ষার ফুলে ওঠা নদী নিজের ইচ্ছে মতো চলছিল। নৌকাটা ঘুরছে না, বরং ধীরে ধীরে পাশের খাড়ির দিকে টেনে নিচ্ছে। সেখানে অন্ধকার আরও ঘন, শিকড়গুলো জলের ভেতর থেকে উঠে এসে যেন অপেক্ষা করছে। হঠাৎ মনে হল জল আর স্রোত নয়, কেউ যেন ঠেলে দিচ্ছে। আর ঠিক তখনই ডাকটা এলো। এবার দূর থেকে নয়, চারদিক থেকেও নয়, ঠিক কানের পাশে। নিলয়! আমি চমকে ঘাড় ঘুরিয়ে ফেললাম। কেউ নেই, শুধু অন্ধকার আর জল। ডাকটা ফিসফিসে, উষ্ণ, নিঃশ্বাসের মতো গরম, যেন কেউ খুব কাছে ঝুঁকে আছে। আমার কানের লোম খাড়া হয়ে গেল। ভয় পাস না, ডাকটা বলল, চলে আয়। আমি চোখ বন্ধ করে বৈঠা আরও জোরে চালালাম, কারণ বুঝে গিয়েছিলাম এই ডাক শুনলে দাঁড়িয়ে থাকা যায় না। সুন্দরবন, এখানে ডাক কাছে এলেই মানুষ দূরে সরে যায়, নিজের কাছ থেকে। আর আমি লড়ছিলাম নিজের সঙ্গেই। আমি চোখ বন্ধ করলাম, অন্ধকারের ভেতর অন্ধকার নামালাম নিজেই, কারণ সামনে তাকানোর সাহস তখন আর ছিল না। চোখ খুললেই যা দেখব তার সহ্য করতে পারবো না, এই ভয়টা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। ঠিক তখনই মনে পড়ল গ্রামের বুড়োরা কি বলতো। লণ্ঠনের আলোয় বসে চুপচাপ জাল সেলাই করতে করতে তারে বলতো, যদি ডাক শোনো চোখ বন্ধ রাখবে, নাম ধরে ডাকলে সাড়া দেবে না। তখন কথাগুলো গল্প মনে হতো, কিন্তু আজ মনে হচ্ছিল নিয়ম, বাঁচার নিয়ম। আমি ঠোঁট কামড়ে ধরে রইলাম, এত জোরে যে ব্যথা পেলেও আওয়াজ বেরোল না, কারণ জানতাম এই ডাক শব্দ খোঁজে না, সাড়া খোঁজে। ডাকটা আবার এলো, আরও কাছে, এবার যেন আমার নিজের গলার মতো। নিলয়, আমি তো আছি। আমার বুকের ভেতর ঢেউ উঠছিল, মনে হচ্ছিল চোখ খুলে ফেলি, একবার তাকাই, যদি সত্যি। এই ভাবনাটুকুই সবচেয়ে বিপজ্জনক। আমি মাথার ভেতর একটাই কথা বলতে লাগলাম, শুনছি না, শুনছি না, শুনছি না। নৌকোটা তখন দুলছিল, কাকু আর রতনের নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম, ওরাও লড়ছে নিজেদের সঙ্গে। সুন্দরবন, এই জঙ্গল শব্দ দিয়ে ভয় দেখায় না, সে পরীক্ষা নেয় তুমি কতটা একা আর কতটা শক্ত। আমি চোখ বন্ধ রেখেই দাঁড়িয়ে রইলাম, কারণ জানতাম একবার চোখ খুললেই ডাক জিতে যাবে। হঠাৎ একটা শব্দ, প্লাপ, ঠিক যেমন করে জলে ভারী কিছু পড়লে হয়। চিৎকার বা ছটপটানি নয়, একটা সংক্ষিপ্ত শব্দ, তারপর নিস্তব্ধতা। আমি চোখ খুলে ফেললাম, হরিদাস কাকু নৌকোতে নেই। এক মুহূর্তে মাথায় ঢুকল না। নৌকার ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে রইলাম, যেন কাকু এখনই আবার উঠে বসবেন। কিন্তু জলের দিকে তাকিয়েই বুকটা কেঁপে উঠল। তিনি পড়ে গিয়েছেন। আমি চিৎকার করলাম, কাকু! আমার গলার শব্দ নিজেকেই ভয় পাইয়ে দিল। রতনও চেঁচিয়ে উঠল। আমরা নৌকার ধারে ঝুঁকে পড়লাম, হাত বাড়ালাম, কিছুই নেই। হরিদাস কাকু আর উঠলেন না। জলটা তখন অদ্ভুতভাবে শান্ত, কোনো ঢেউ নেই, কোনো বুদবুদ নেই, যেন কেউ নামেনি, ডোবেনি, কিছুই ঘটেনি। এই শান্তটাই সবচেয়ে ভয়ঙ্কর। সুন্দরবন,
এখানে জল চেঁচায় না, কিছু নেয় আর রেখে দেয় শুধু নীরবতা। আমার মনে হলো ঠিক কাকুর পড়ার জায়গা থেকেই কেউ ফিসফিস হলে বলল, দেখলি, এত কষ্ট আর নেই। আমি পিছিয়ে এলাম, বুকের ভেতর কাঁপুনি, কারণ বুঝে গিয়েছিলাম জল শান্ত মানেই সে কাউকে গ্রহণ করেছে। আর আমরা তখনও নৌকার ভেতর দাঁড়িয়ে আছি। রতন আমার হাত চেপে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা, আঙুলগুলো কাঁপছে, চোখে আর জল নেই, শুধু আতঙ্ক। সে বলল, চল পালাই। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। কথা বলার সময় তখন আর নেই, বাঁচার সময়। আমরা দুজন একসঙ্গে বৈঠা ধরলাম, যত জোরে পারি চালাতে লাগলাম। কাঠের বৈঠা জলে ঢুকছে, উঠছে, ছপ ছপ শব্দ হচ্ছে, কিন্তু নৌকোটা যেন সামনে এগোচ্ছে না। মনে হলো আমরা দাঁড়িয়ে আছি আর জঙ্গলটাই আমাদের চারদিকে ঘুরছে। জলের স্রোত হঠাৎ ভারী হয়ে উঠল, সোজা পথ বাঁকা হয়ে গেল, খাঁড়ির মুখ যেন সরে সরে সামনে আসছে। আরও জোরে আমি চেঁচিয়ে উঠলাম। রতন দাঁত চেপে বৈঠা চালালো। কাঁধে টান পড়ছে, শ্বাস ভেঙে যাচ্ছে, তবু থামছে না, কারণ থামা মানেই ফিরে তাকানো। কিন্তু সুন্দরবন সহজে ছাড়ে না। এখানে পালানো মানে শুধু দূরে যাওয়া নয়, এখানে পালাতে হলে ডাককে পিছনে ফেলতে হয়। আর ডাক তখনও ছিল, জলের গায়ে, বাতাসে, আমাদের নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে। কেউ যেন হেঁটে চলেছে আমাদের সঙ্গে, নৌকোর সমান তালে। আমি আর রতন কিছু শুনতে চাইনি, শুধু বৈঠা চালিয়েছি, কারণ বুঝে গিয়েছিলাম এই জঙ্গল দৌড়ে ধরে না, সে ধীরে ধীরে কাছে আসে। জঙ্গল তখন কুয়াশায় ঢেকে গেছে। হঠাৎ করেই যেন কেউ এক মুহূর্তে আকাশ থেকে সাদা কাপড় নামিয়ে দিল। নৌকোর সামনের দিক দেখা যাচ্ছে না, ডান বাঁ কিছুই চেনা যাচ্ছে না। জল আর আকাশ এক হয়ে গেছে, কোথায় খাঁড়ি, কোথায় নদী, সব গুলিয়ে গেল। চারদিক সাদা, কিন্তু সে সাদা শান্ত নয়, ভেজা, ঠান্ডা আর নিঃশ্বাসের ভেতর ঢুকে পড়া সাদা। নৌকোর শব্দ চাপা পড়ে যাচ্ছে, বৈঠা জলে পড়লেও ঢেউ দেখা যায় না। মনে হচ্ছিল আমরা জলের ওপর ভাসছি না, কোনো শূন্যতার ভেতরে এগোচ্ছি। তখনই দেখলাম, দূরে, খুব দূরে নয়, কুয়াশার ভেতর একটা ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো। গায়ের গঠনটা স্পষ্ট নয়, মুখটা বোঝা যায় না, শুধু দাঁড়িয়ে আছে, এক পা জলে আর এক পা যেন শিকড়ের ওপর। কুয়াশার মধ্যেও সে আলাদা হয়ে দেখা যাচ্ছে, অস্বাভাবিকভাবে স্থির। হঠাৎ সে হাত নাড়ল, ধীরে, ডাকছে না, ইশারা করছে, এদিকে আসো, এই কথাটা না বলেও বুঝিয়ে দিচ্ছে। রতনের নিঃশ্বাস আটকে গেল, আমার বুকের ভেতর হিম ঢুকে গেল, কারণ ছায়াটা আমাদের দিকে এগোচ্ছে না, আমরাই ধীরে ধীরে তার দিকে চলে যাচ্ছি। এই জঙ্গলে ডাক সবসময় শব্দে আসে না, কখনো শুধু দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে। আর কুয়াশার ভেতর অপেক্ষা মানেই শেষের শুরু। ঠিক তখনই রতন বলে উঠল, দাদা, ও তো আমার দিদির মতো। ওর গলায় তখন আর ভয় নেই, আছে চেনা বিস্ময়, ঠিক যেমন করে কেউ বহুদিন পর হারানো কাউকে দেখে। আমি তাকালাম না, কারণ জানতাম তাকালেই সর্বনাশ। গ্রামের বুড়োদের কথা আবার মনে পড়ল, যা ডাক দেয় তার মুখ দেখিস না, যার মুখ দেখলি সে আর তোকে ছাড়বে না। রতনের নিঃশ্বাস ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল। এই শান্তটাই আমাকে ভয় দেখালো। ভয়ের মধ্যে শান্তি মানে আশা, আর আশা মানেই শেষ ফাঁদ। দাদা, ও হাসছে, রতন বলল। আমি চোখ বন্ধ রেখেই বৈঠা চালাতে লাগলাম। হাত ব্যথায় জ্বলে যাচ্ছে, কাঁধ অবশ, তবু থামিনি, কারণ থামলেই কুয়াশার ভেতরের ছায়াটা কাছে চলে আসবে। ছায়াটা তখনও হাত নাড়ছে, ডাকছে না। ডাকের দরকার নেই আর, কারণ এই জঙ্গল জানে চেনা মুখ দেখালে শব্দের দরকার হয় না। চল না দাদা, রতনের গলা কাঁপল। ও একা দাঁড়িয়ে আছে। আমি দাঁত চেপে বললাম, চুপ কর, চোখ বন্ধ রাখ। রতন আর কিছু বলল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম ও তাকিয়ে আছে। আর আমার বুকের ভেতর তখন একটাই প্রার্থনা, যেন সে হাতটা আর একবার নাড়ে, আর যেন রতন আর এক সেকেন্ডও ওই দিকে না তাকিয়ে থাকে, কারণ এই জঙ্গলে চেনা মুখই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ডাক এলো, রতন, ভাই। শব্দটা কুয়াশা ভেদ করে নয়,
মনের ভেতর দিয়ে এলো। রতন কেঁপে উঠল, যেন কেউ হঠাৎ পেছন থেকে ছুঁয়ে দিল। ওর চোখে জল জমে উঠল, ঠোঁট কাঁপছে। সেই জল ভয়ের নয়, অভিমানের, বহুদিন চেপে রাখা কান্নার। দিদি, রতন ফিসফিস করে বলল। আমি তখনও তাকাইনি, শুধু শব্দ শুনে বুঝে গিয়েছিলাম ডাকটা নিখুঁত, একটুও বেশি নয়, একটুও কম নয়, ঠিক যেভাবে দিদি ভাইকে ডাকে। রতন এক পা বাড়াল। নৌকাটা হালকা কেঁপে উঠল, কাঠের গায়ে কাদা ঘষার শব্দ। আমি চিৎকার করে উঠলাম, না! আমার গলাটা ছিঁড়ে বেরোলো, কিন্তু শব্দটা পৌঁছল না, কারণ রতন তখন আর আমাদের জগতে নেই। ওর চোখ কুয়াশার ভেতরে স্থির, হাতটা ধীরে এগিয়ে যাচ্ছে, কার দিকে জানি না, কিন্তু কার কাছে সেটা ও জানে। ও একা, রতন বলল। আমি গেলে ঠিক হয়ে যাবে। আমি ওর জামার কলার ধরলাম, টান দিলাম, কিন্তু সে শুনছে না। সুন্দরবনের ডাক একবার নাম ধরলে শব্দের দরকার হয় না, শরীর নিজেই পথ খুঁজে নেয়। রতনের পা তখন নৌকার কিনারায়, আর কুয়াশার ভেতর থেকে কেউ ধীরে ধীরে হাঁটছে। রতন ধীরে ধীরে জলে নামল, ঝাঁপ দিল না, পা পিছলে পড়ল না। সে খুব স্বাভাবিকভাবে নামল, ঠিক যেমন কেউ নিজের ঘরে ঢোকে। ওর মুখে তখন হাসি, ভয় নেই, আতঙ্ক নেই, বরং এমন এক শান্তি যা আমি কোনোদিন দেখিনি। চোখ দুটো অর্ধেক বন্ধ, ঠোঁটের কোণে হালকা টান, যেন বহুদিন পর কারো ডাকে সাড়া দিতে পেরে স্বস্তি পেয়েছে। দিদি, রতন ফিসফিস করে বলেছিল। তারপর জল তাকে গ্রাস করল, কিন্তু জলে কোনো হইচই হল না, ছটফটানি নেই, হাত ছোড়াছড়ি নেই, একটা বড় ঢেউও উঠল না। জলটা খুলে গেল আর আবার বন্ধ হয়ে গেল, যেন রতন সেখানে কখনো ছিলই না। আমি নৌকোর ধারে ঝুঁকে পড়ে চিৎকার করলাম, নাম ধরে ডাকলাম, হাত বাড়ালাম, কিন্তু কিছুই নেই, শুধু ঠান্ডা নিস্তরঙ্গ জল, অদ্ভুতভাবে শান্ত, ভয়ঙ্করভাবে শান্ত। এখানে জল কেড়ে নেয় না, এখানে জল গ্রহণ করে। কুয়াশার ভেতরের ছায়াটা তখন আর দেখা যাচ্ছে না। হাত নাড়ার দরকার শেষ, ডাক দেওয়ার কাজও শেষ। আমার মনে হলো জলের তলা থেকে খুব ক্ষীণ একটা হাসির শব্দ ভেসে এলো। হয়তো কল্পনা, হয়তো না। আমি একা দাঁড়িয়ে রইলাম নৌকোর ভেতর, হাতের বৈঠা ভারী হয়ে গেছে, চারদিক নিস্তব্ধ। সেই রাতে সুন্দরবন দুজনকে নিল, আর আমাকে রেখে দিল সাক্ষী হিসেবে। আমি একা নৌকোয়, সুন্দরবনের মাঝখানে। এই উপলব্ধিটা হঠাৎ এসে পড়েনি, ধীরে ধীরে গায়ে চেপেছে। নৌকোর ফাঁকা জায়গাগুলো চোখে পড়তে শুরু করল, যেখানে হরিদাস কাকু বসতেন, যেখানে রতন হাঁটু জড়িয়ে বসে থাকত। কাঠের তক্তায় এখনও ওদের ভেজা পায়ের ছাপ, কিন্তু মানুষ নেই। ডাক থেমে গেল এইবার, হঠাৎ করেই। কুয়াশা যেন একটু হালকা হলো, জলের ঢপঢপ শব্দ আবার ফিরল। দূরের জঙ্গলে কোথাও একটা পাখি ডানা ঝাপটাল। এতক্ষণে প্রথমবার মনে হলো আমি আবার বাস্তবে ফিরছি। এই নীরবতাটা আগের মতো নয়, এতে কোনো ভাদ নেই, কোনো প্রতিশ্রুতি নেই, শুধু ক্লান্তি। আমি দাঁড়িয়ে রইলাম, হাতের বৈঠা ছেড়ে দিয়েছি কখন খেয়াল নেই। বুকের ভেতরটা ফাঁকা, কিন্তু টানছে না, কাঁদতেও পারছি না। সুন্দরবন যখন ডাকে সে সব শব্দ নিয়ে আসে, আর যখন নেওয়া শেষ হয় সব ফিরিয়ে দেয়, শুধু মানুষ নয়। নৌকোটা তখন স্রোতে ভাসছে নিজের ইচ্ছে। আমি আর থামাতে চাইনি, আর পালাতেও না, কারণ বুঝে গিয়েছিলাম আজ ডাক থেমেছে, কিন্তু এই জঙ্গল আমাকে ছেড়ে দেয়নি, সে শুধু মনে রেখে দিয়েছে। আমি জানি না কতক্ষণ ভেসেছিলাম। সময় তখন আর সময় ছিল না, একটা টানা অন্ধকার, যার ভেতর মাঝে মাঝে চোখ বুজে আসছিল, আবার খুলে যাচ্ছিল। শরীরটা নৌকার তলায় পড়েছিল, নড়বার শক্তি নেই। বৈঠা কোথায় পড়ে আছে জানি না, শুধু জলের হালকা দোলায় নৌকাটা নিজের মতো ভাসছিল। ভোরে জ্ঞান ফিরল। চোখ খুলতেই প্রথমে আলোটা সহ্য করতে পারলাম না। ফ্যাকাশে ধূসর আলো, কুয়াশা ছেঁড়া ছেঁড়া, পাখির ডাক, সাধারণ চেনা। বুকের ভেতরটা হঠাৎ ধাক্কা খেল। আমি কি বেঁচে আছি? ধীরে উঠে বসলাম। নিজেকে পেলাম গ্রাম ঘাটে, আমাদেরই ঘাট। সেই ভাঙা সিঁড়ি, শ্যাওলা ধরা পিলার,
পাশের বটগাছটা সব ঠিক যেমন চিনি, যেন গত রাতটা কোনোদিন ঘটেইনি, শুধু একটা দুঃস্বপ্ন। নৌকাটা খালি, হরিদাস কাকুর লণ্ঠন নেই, রতনের জালের দড়ি নেই, কোনো রক্ত নেই, কোনো আঁচড় নেই, কোনো দাগ নেই। জল একদম শান্ত, এমন শান্ত যেন কখনো কাউকে নেয়নি। কেউ যদি দেখে বিশ্বাসই করবে না রাতে কিছু ঘটেছিল। সুন্দরবনের এই জঙ্গল প্রমাণ রাখে যায় না, সে শুধু মানুষ কমিয়ে দেয়। ঘাটে লোক জড়ো হতে শুরু করল, কেউ প্রশ্ন করল, কেউ নৌকার ভেতর তাকালো। আমি কিছু বললাম না। কি বলবো? কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই, শুধু স্মৃতি। আর জানি, যা কোনো দাগ রাখে না সেটাই সবচেয়ে গভীরে কাটে। গ্রামে বলল রতন আর হরিদাস কাকুর নিখোঁজ। কেউ বলল স্রোতে ভেসে গেছে, কেউ বলল রাতের অন্ধকারে পথ হারিয়েছিল, আর কেউ ফিসফিস করে বলল সুন্দরবন নাকি আবার নিয়েছে। লাশ পাওয়া যায়নি। দিনের পর দিন খোঁজ চলল। জাল ফেলা হলো খাড়িতে খাড়িতে। বন দপ্তরের লোক এলো, নাম লেখা হলো খাতায়। তারপর এক এক করে সবাই ক্লান্ত হয়ে পড়ল। এই জঙ্গলে লাশ না পাওয়া নতুন কিছু নয়। আমি চুপ করেছিলাম। আমাকে প্রশ্ন করা হয়েছিল, রাতে কি হলো, নৌকো কিভাবে ফিরল? আমি শুধু বলেছিলাম, জল বেড়ে গিয়েছিল, কুয়াশা ছিল। এর বেশি কিছু নয়, কারণ যা দেখেছি তা বলার মতো ভাষা নেই। আর বললেও কেউ বিশ্বাস করবে না। বললে শুধু একটাই প্রশ্ন আসবে, আমি কিভাবে বেঁচে ফিরলাম? সুন্দরবনের এই জঙ্গল সাক্ষ্য রাখে না, সে শুধু গল্প রেখে যায় কিছু মানুষের মাথার ভেতর। রাতে ঘুমোতে পারতাম না, কানে আবার সেই ডাক বাজত। কখনো মায়ের গলা, কখনো কাকিমার, কখনো দিদির। আমি বালিশ চেপে ধরতাম, চোখ বন্ধ করতাম, বুড়োদের কথা মনে করতাম। চোখ বন্ধ রাখবে, নাম ধরলে ডাকলে সাড়া দেবে না। আমি চুপ করেছিলাম, কারণ জানতাম যারা ফিরে আসে তাদের কাজ একটাই, চুপ থাকা। এরপর বহু বছর কেটে গেছে। সময় ধীরে ধীরে সবকিছুর উপর ধুলো জমায়, ব্যথা, ভয়, স্মৃতি। আমি বড় হয়েছি, কাজ বদলেছি, গ্রাম ছেড়েছি, কিন্তু একটা জিনিস বদলায়নি, আমি আর জঙ্গলে যাই না, সুন্দরবনের ধারে পর্যন্তও না। নৌকার শব্দ এখনো শুনতে পারি, কিন্তু আর বৈঠা ধরি না। জলের গন্ধ পেলেই বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। মানুষ ভাবে আমি বোধহয় ভয় পেয়েছি, কিন্তু তারা ভুল। ভয় তো একদিন থেমে যায়, যা থামে না তা হল স্মৃতি। কিন্তু মাঝে মাঝে রাতে সব ঘুমিয়ে পড়লে হঠাৎ জানলার পাশে ডাক শুনি, খুব আস্তে, খুব চেনা। কোনোদিন মায়ের গলায়, কোনোদিন রতনের মতো করে, দাদা। কোনোদিন কিছুই স্পষ্ট নয়, শুধু অনুভব করি কেউ দাঁড়িয়ে আছে। আমি তখন নড়ি না, জানলা খুলি না, পিছন ফিরেও তাকাই না, কারণ আমি জানি সুন্দরবনের ডাক একবার থামলেও সে কখনো পুরোপুরি চলে যায় না। সে শুধু দূরে অপেক্ষা করে। আর আমি শিখে গেছি চোখ বন্ধ রাখতে, নাম ধরে ডাকলেও সাড়া না দিতে, কারণ এই জীবনে আমি শুধু একটাই কাজ ঠিক করেছি, বেঁচে থাকা। যদি কখনো সুন্দরবনের গভীরে যান আর শুনতে পান পরিচিত কারো ডাক, থামবেন না আর পেছনেও ফিরবেন না। নাম ধরে ডাকলেও না, কারণ সে মানুষ নয়, সে জঙ্গল। সুন্দরবন এই জঙ্গল শব্দ ধার নেয়, স্মৃতি ধার নেয়, ভালোবাসা ধার নেয়, কারণ সে জানে কাকে কোন নামে ডাকতে হয়, কোন গলায় বললে হৃদয় কেঁপে ওঠে, কোন ক্ষতটা এখনো শুকোয়নি। ডাকটা যদি খুব চেনা লাগে, যদি মনে হয় এই গলাটা ভুল হওয়ার কথা নয়, তাহলেই সাবধান হবেন, কারণ সত্যিকারের মানুষ দূর থেকে ডাকে না। আর যারা আর নেই তারা ফিরে আসার রাস্তা চেনে না, সুন্দরবন চেনে। সে হাত নাড়ে, সে হাসে,
সে অপেক্ষা করে, আর আপনি যদি একবার তাকান, একবার সাড়া দেন, তাহলে জঙ্গল আর আপনাকে ছাড়বে না। হয়তো আপনার দেহ ফিরবে, হয়তো নৌকা ভেসে আসবে ঘাটে, কিন্তু আপনি আর পুরোটা ফিরবেন না। তাই মনে রাখবেন, এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বাঘ নয়, অন্ধকার নয়, জলও নয়, সবচেয়ে ভয়ঙ্কর হল পরিচিত ডাক। কারণ সেটা মানুষ নয়, সে জঙ্গল। গল্পটা এখানেই শেষ, কিন্তু সুন্দরবনের ডাক কখনো শেষ হয় না। আজ যদি আপনি নিরাপদে বাড়িতে বসে এই গল্পটা শুনতে পারেন, তাহলে মনে রাখবেন, কেউ একজন হয়তো কোনো এক অন্ধকার জঙ্গলে সেই ডাকে সাড়া দিয়েছিল, আর ফিরে আসেনি। এই গল্পটি যদি আপনার গায়ে কাঁটা ধরিয়ে দেয়, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানান, আপনি কি কখনো এমন কোনো ডাক শুনেছেন? এই ধরনের সত্য ঘটনা অবলম্বনে আরও ভয়ঙ্কর গল্প পেতে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ পরের গল্পে হয়তো ডাকটা আপনার নামেই আসবে।